এটিএন নিউজ দেখছেন, হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। আজ আমরা কথা বলবো নিপা ভাইরাস নিয়ে। ভয় নয়, সতর্কতা জরুরি, এই বিষয় নিয়ে কথা বলবো মেজর ডাক্তার খসরু সামাদের সঙ্গে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ। যেহেতু নিপা ভাইরাস নিয়ে কথা বলবো, শুরুতেই জানতে চাই, খেজুরের রস কি খাওয়া হয়? জি, এটা তো শাশ্বত বাংলার সনাতন একটা ঐতিহ্য। তবে প্রশ্নটা ছিল খাওয়া হয়, আপনি একটা নন স্পেসিফিক ফেলেছেন। এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, এটা ঠিক বোঝা যাচ্ছে না। ঠিক জানতে চাচ্ছিলাম যে খেজুরের এটা রস পাস্ট থেকে টেন্সে খাওয়া হতো। আর যখন আমি জেনেছি যে এখানে অনেকগুলি কিন্তু যুক্ত হয়ে গেছে, সেটা জানার পরে এখন আর আমি খাই না। এই কিন্তুটার জন্যই প্রশ্নটা ছিল যে এটা কি আসলে গুজব নাকি আসলে এই কিন্তুগুলো খেজুরের রসের সাথে জড়িত? পুরোপুরি বিজ্ঞান ভিত্তিকভাবে এটা জড়িত, এমনকি মৃত্যু হতে পারে। আমরা হয়তো সে আলোচনা পরে পাবো। সেই ক্ষেত্রে একটু জানতে চাই যে নিপা ভাইরাসের নামটা নিপা ভাইরাস কেন, এটা কিভাবে উৎপত্তি, বা খেজুরের রসের সাথে আসলে বৈজ্ঞানিক এই দিকটাই সম্পূর্ণভাবে একটু জানতে চাই। জি, দেখুন নামটা কত রোমান্টিক, নিপা ভাইরাস। আপাতভাবে মনে হচ্ছে হয়তো প্রিয়দর্শিনী কারো হতে পারে, বিষয়টা একদমই না। তার আগে আমার মনে হয় ভাইরাসটা কি এটি পরিষ্কার হওয়াটা খুবই প্রাসঙ্গিক। আমরা কিছুদিন আগেই কোভিডকে পেয়েছি, আমরা তখন জেনেছি যে এটা করোনা ভাইরাস, এবং আমরা দেখেছি যে কোভিডে মৃত্যু কি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছিল সারা বিশ্ব জুড়ে। তাহলে ভাইরাসটা একটা অণুজীব, আমরা যেটা খালি চোখে দেখি না, কিন্তু মাইক্রোস্কোপের নিচে এটা হয়তো দেখা সম্ভব হতে পারে। অণুজীব কয়েক ধরনের আছে, আমরা কম বেশি শুনেছি ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, স্পাইরোকেট। কিন্তু এর ভেতরে সবচেয়ে জটিল যার প্রাণ, সেটি হচ্ছে ভাইরাস, মানে সবচেয়ে কঠিন। এবং এইটা কোনো কোষীয় না, সেল নাই, এটা তো আর একটা ঘটনা। অর্থাৎ সেলের ভেতরে কিছু কিছু স্ট্রাকচার আছে যেটা আমাদের আধুনিক মানুষ, আমরা তথ্য প্রযুক্তি অনেকেই জেনে গেছি। তার ভেতরে নিউক্লিয়াস থাকার কথা ছিল, প্রোটোপ্লাজম থাকার কথা ছিল, গলজি বডি ইত্যাদি ইত্যাদি থাকার কথা ছিল। এর ভেতর কিচ্ছু নাই। এবং মজাটা হলো, জ্বরে মানে যার জীবন নাই সেখানে সে কোনো রেপ্লিকেশন করতে পারে না। অর্থাৎ এই কাপে যদি থাকে, ভাইরাস থাকে, সে এইখানে বংশবিস্তার করতে পারবে না। কিন্তু আমাদের জীবন্ত শরীর, সেটা মানুষ হোক অথবা প্রাণী হোক, যদি কোনোভাবে সে ঢুকে পড়ে, তাহলে সে খুব দ্রুত বংশবৃদ্ধি করে। 2 থেকে 4, 4 থেকে 16, 16 থেকে 64, হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি। তাহলে এটা হলো ভাইরাস সম্বন্ধে আমাদের ধারণা হলো। এবার চলা যাক নিপা ভাইরাসটা কি। এটি একটা এলাকার নাম থেকে এসেছে। নিপা একটা গ্রামের নাম, মালয়েশিয়ার গ্রাম। 2 যুগ আগে এই নিপা গ্রামটাতে ওদের যে প্রাণী শূকর ওরা খায়, এবং এটা তারা আনুষ্ঠানিকভাবে একটা বড় তারা একটা কালচার করে, অর্থাৎ হাজার হাজার শূকর ওই অত্র এলাকায় আছে। তো হঠাৎ করে দেখা গেল এই শূকর এবং শূকর পালকদের ভেতরে কাশির মতো কিছু উপসর্গ দেখা যাচ্ছে। তো সর্দি কাশি তো আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশই বলা যেতে পারে। তো এটা নিয়ে খুব বেশি মাথা ঘামানো হলো না। তারপর দেখা গেল তাদের মধ্যে মাথা ব্যথা হচ্ছে, অসংলগ্ন কথাবার্তা বলা হচ্ছে, মস্তিষ্ক ঘোরাচ্ছে, এবং এক পর্যায়ে অনেকে অজ্ঞান হয়ে যাচ্ছে, মৃত্যুর ঘটনা ঘটে গেল। তখন এটা আর যে স্বাভাবিক না এটা বোঝা গেল। তখন দ্রুত ওইখানে ওই নিপা গ্রামে যারা মানুষ ছিল, পাশাপাশি যে শূকর ছিল, তাদের শরীরের রক্ত, মল, মূত্র এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেগুলো পরীক্ষা করার পর দেখা গেল সেই মানুষের শরীর এবং শূকরের শরীরের ভেতরে এই ভাইরাসটা আছে। এটা সম্পূর্ণ নতুন ভাইরাস বিধায় সেই গ্রামের নাম অনুযায়ী এটাকে রাখা হলো নিপা ভাইরাস। আর একটু অপ্রাসঙ্গিক হবে না যে এটা একটা জুনোটিক ভাইরাস। সঙ্গত কারণে প্রশ্ন, জুনোটিক কি? কিছু ভাইরাস প্রাণী থেকে মানুষে আসতে পারে। ছিল তো শূকরে, সেখান থেকে যে মানুষটি তাকে লালন পালন করে, কাছে যায়, তাকে খাওয়ায়, তাহলে পারে সেই শূকর থেকে মানুষ এসছে। প্রথমে ভাবা হয়েছিল যে এটা কেবল প্রাণী থেকে মানুষেই আসে। কিছুদিন পরে দেখা গেল যে যারা চিকিৎসা করেছেন, আমরা কোভিডের সময় দেখেছি যে ব্যাপক পরিমাণ চিকিৎসক কিন্তু প্রাণ হারিয়েছেন। জি, ছোঁয়াচে রোগ। দেখা গেল যারা চিকিৎসা করছেন সেই ডাক্তারদের, সেই চিকিৎসকদের এটা হয়েছে। এখন আমরা আর একটা পর্যায়ে কিছুদিন আগে দেখেছি
যে শিশুর একদম সদ্য শিশুর হয়েছে। সদ্য শিশুর কেন হলো এটা খুঁজতে যে দেখা গেল যে শিশুটি মাতৃস্তন্য গ্রহণ করেছিল, তাহলে মায়ের দুধের ভিতর দিয়েও এটা যাওয়ার প্রামাণিক দলিল পাওয়া গেছে। সেই ক্ষেত্রে আসলে আমি আরেকটু জানতে চাই, আপনি অনেকগুলো সিমটম বলেছেন এই রোগের আরো সিমটম কি দেখে আসলে বোঝা যাবে যে রোগী নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারে? কারণ জ্বর, ঠান্ডা, কাশি এগুলো আপনি বললেন যেমন আমাদের দৈনন্দিন জীবনের অংশ, সেই ক্ষেত্রে আসলে কিভাবে বুঝতে পারবে রোগী যে সে আক্রান্ত হয়েছে এতে? জি, আপনি খুবই প্রাসঙ্গিকভাবে বলেছেন। ধরেন এই আমরা এখানে দুজন আছি, নেপথ্যে যারা আছেন তাদের কিন্তু সবারই কম বেশি সর্দি কাশি। আমাদের শরীরে, আমাদের ঢাকা শহরের এই টেবিলে আমরা একসময় পরিবেশ নিয়ে কথা বলেছি, বায়ু দূষণ নিয়ে কথা বলেছি, তাতে যে এটা 300-র উপরে চলে গেছে, ফলে আমরা সবাই কম বেশি বায়ু দূষণের আক্রান্ত শিকার, কাশি দিচ্ছি। এবং এই সারা যে কথাগুলি বলেছি এগুলি তো অন্য 5টি 10টি রোগের ভিতরে হতে পারে। সুতরাং আপনার প্রশ্ন খুবই প্রাসঙ্গিক। শুধুমাত্র একটি ইতিহাস তাকে নিতে হবে যে উনি খেজুরের রস পান করেছিলেন কি না। তাহলে খেজুরের রস পান করবার পর যদি এই উপসর্গ দেখা দেয় তখন মোটামুটি কোনো সন্দেহাতীতভাবে ধরে নেওয়া উচিত যে এটা নিপা ভাইরাসে আক্রান্ত, এবং দ্রুত হাসপাতাল অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আনলে উনি পরীক্ষা নিরীক্ষা করে তারপর এটা নিশ্চিত হওয়া যাবে যে এটা নিপা ভাইরাস। খেজুরের রসের কথা আপনি বলছিলেন, খেজুরের রসটা প্রসেস করার পরে খেলেও কি এই আশঙ্কা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? যেমন খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরি হয় এবং শীতকালে এটা বেশ জনপ্রিয়, সেই ক্ষেত্রে প্রসেস করার আগে এটা কাঁচা খেলে এরকম সমস্যা হবে নাকি প্রসেস করার পরে খেলেও এই ঝুঁকি থাকতে পারে? জি, আপনি অনেক বুদ্ধিদীপ্ত একটা প্রশ্ন করেছেন এবং চিকিৎসকে বোকা করে দেওয়ার মতো একটা প্রশ্ন বটে। তারপরেও আমি চেষ্টা করছি যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দেখেন, এখানে আরবান পপুলাইজেশন কিন্তু ব্যাপক আছে, শহরের শিশুরা আছে, তারা কিন্তু আদতে জানে না যে খেজুরের রসটা কীভাবে আসে। ঢাকা শহরে অনেক লাখো লাখো ওই যে ধান গাছ দিয়ে তক্তা হয় যে উপমাটা দেওয়া হতো, এটা পুরোপুরি এখানে খাটে। তার মানে আমরা একটু দেখি কীভাবে আসলে খেজুরের রসটা আসে। খেজুর একটি গাছ, যেখান থেকে খেজুর হয়। বাংলাদেশের এখানে প্রত্যন্ত অঞ্চলে ছড়ানো আছে, আমাদের নাগরিক সভ্যতাতে তেমন নাই, ঢাকা শহরে হয়তো খেজুর গাছ নাই। এইটি শীতকালে এই গাছ থেকে একটা বিশেষ মিষ্টি জাতীয় রসটা নিঃসৃত হয়, কিন্তু গাছটা থেকে এমনি আসবে না। গাছের যে শীর্ষ অংশ, কাণ্ড, সেটাকে পরিষ্কার করা হয় এবং একটা ছোট্ট কাঠের একটা স্ট্রাকচার, একটু যেখানে তার একটা লিকুইড ফ্লো হতে পারে এরকম একটা অংশ এখানে ঢুকে দেওয়া হয়। এবং এইখান থেকে প্রতি রাতে থেকে শুরু করে 24 ঘন্টাতে ড্রিবলিং, ফোটা করে খেজুর থেকে একটা রস নিঃসৃত হয়। এটা যদি আমরা ধরি 5 থেকে 6 লিটার অন্তত এটা একদিনে 24 ঘন্টায় দেয়। এটা অত্যন্ত সুস্বাদু খাবার। এবং একটু আগে আমরা যেটা বললাম যে আবহমান বাংলার এক সময় বা চিরায়ত বাংলার এটা একটা উপাচারের অংশ ছিল। শীতের সকালে মুড়ি মাখে খাওয়া নিয়ে আপনি অনেক ছোট গল্প, শিল্প সাহিত্য আপনারা পাবেন। এছাড়া এখানে একটা ব্যাপক একটা অর্থনৈতিক বিষয় জড়িত আছে। ব্যাপক পরিমাণ গাছি যারা এই গাছটা কাটে তাদের জীবিকা নির্ভর হয়, এবং ওই রস কয়েকটা হাত বদল হয়। গাছি হয়তো গাছ থেকে কাটলো, সেই রসটা আরেক জায়গায় নিয়ে যাওয়া হলো, আরেক জায়গায় নিয়ে যাওয়া হলো, কখনো হয়তো শহরে নিয়ে আসা হয়। এবং আমি সম্প্রতি কতগুলি ফেসবুকের পাতা দেখলাম যে তারা দাবি করছে বা বলছে যে আমি ঢাকা শহরে আপনার বাসায় বাসায় পৌঁছে দিব, একদম সাপ্লাই চেইন যে গাছ থেকে হয়েছে সেখান থেকে আপনার ঢাকা শহরে যেখানেই বাসা হোক না কেন আমাকে এই পয়সাটা দিবেন, আপনার খরচ। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। যদি সেখানে কিছু নাও থাকতো, ইউজুয়ালি এটা 4 থেকে 5 ঘন্টার পর এটা কন্টামিনেশন হওয়া শুরু করে, গাজন হয়, যেভাবে অ্যালকোহল তৈরি করা হয় বাসি মদ থেকে, বাসি ভাত থেকে, তাহলে এটা এবং বিষাক্ত হওয়া শুরু করে সূর্যের রোদের সাথে সাথে। তাহলে আমি ওই পর্বটি যদি নাও যাই, এটি একটি অন্তত ঝুঁকিপূর্ণ একটা বিষয়। আমি এখান থেকে যারা এটা আমরা করছি, আমি তাদেরকে একটা বার্তা দিতে চাই, এটা একটা গণমাধ্যম, এটা যারা আমরা গ্রহণ করব তাদের জন্য একটা বিরাট ঝুঁকির কারণ হবে যদি নিপা ভাইরাস নাও হয়ে থাকে। এবার আসুন, আপনি যেটা প্রশ্নটা বলেছেন যে খেজুরের রস যে ব্যাপক পরিমাণ তৈরি হয় সেই তুলনায় এটাকে আমাদের সংরক্ষণের প্রশ্নটা আসে। এবং গুড়, খেজুরের গুড়, এটা অত্যন্ত সুস্বাদু খাবার এবং সারা বছর ধরে এটাকে সংরক্ষণ করা সম্ভব হয়। আমাদের মা বোনেরা পিঠা আঠা তৈরি করেন, এবং এটা একটা অনেক আগে তো বলা হতো যে গুড়ের দাম কম, চিনির দাম বেশি, দেশ এখন বদলেছে, এখন হচ্ছে যে গুড়ের দামই বেশি। তো এটাকে যখন গুড় তৈরি করে সেই প্রসেসটা একটা আলোচনায় আসতে পারে। সেক্ষেত্রে খেজুর রসটা সংগ্রহ করে একটা বড় পাত্রের ভেতরে নিয়ে রসটাকে, অনেকগুলি রসকে এটা গরম করা হয়। তার একটা বয়লিং টেম্পারেচার আছে, এখানে কফি দেওয়া আছে, এটা একটা বয়লিং টেম্পারেচার আছে, আমরা ভাত রান্না করি বয়লিং টেম্পারেচার আছে। তো অর্থাৎ যে টেম্পারেচারে যে আমি আগুন জ্বালাবো, যে
যে তাপমাত্রা হবে, এই পানিটা যখন ফুটতে শুরু করবে, পুরো ফুটা হয়ে যাবে, তখন আমরা নিশ্চিত হতে পারি যে ওই তাপমাত্রায় ওই খেজুরের রসের ভেতরে যদি কোনো নিপা ভাইরাস থেকে থাকতোই সেটি মারা গেছে, অর্থাৎ সেটি আর সক্রিয় না। অর্থাৎ আমি যদি খুবই সংক্ষেপে বলতে চাই তাহলে পারে গুড় খাওয়াতে কোনোই ঝুঁকি নেই। এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো, আরো অনেক কিছু জানা রয়েছে। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটি বিরতি নিয়ে আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত হ্যাপেনিং পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। কথা বলছিলাম নিপা ভাইরাস নিয়ে, ভয় নয় সতর্কতা জরুরি, এই বিষয় নিয়ে কথা বলছিলাম মেজর ডাক্তার খসরু সামাদের সঙ্গে, ঔষধবিদ্যা বিশেষজ্ঞ। কথা বলছিলাম নিপা ভাইরাস নিয়ে। একটু জানতে চাই যে মালয়েশিয়া থেকে আগত আপনি বলছিলেন, মালয়েশিয়া থেকে আমাদের দেশ পর্যন্ত কিভাবে বা কতগুলো দেশে আসলে ছড়িয়েছে এখন পর্যন্ত? জি ধন্যবাদ। আপনার প্রশ্নটার উত্তর একটু আবার পূর্বোল্লেখটা নিই। কোভিড হয়ে গেল, আমরা কম বেশি সবাই মনে করতে পারি যে এটা চায়নার ওয়ান প্রদেশ থেকে এটা এসেছিল। তাহলে যেভাবে ওখান থেকে এসেছিল ঠিক একইভাবে মানুষ এসেছে। তাহলে কীভাবে? এটা তো বিশ্বায়নের যুগ। আমাদের তো একটা বিরাট অংশ আমাদের শ্রমজীবী ভাইরা ওইখানে কাজ করেন, তো তারা ব্যবসা বাণিজ্য কারণে দেশে আসেন, আবার দেশে ফেরত যান, ছুটিতে আসেন যান। তো হয়তো কেউ আক্রান্ত হয়ে এসেছিল এবং সেই তথ্য আমাদের যাদের থাকবার উচিত তাদের কাছে ছিল না, ফলে স্ক্রিনিংটা ওইভাবে হয়নি। একজন এসে যাওয়া মানে আমরা একটু আগে বলেছি যে আগে ছোঁয়াচে তার পরিবার হয়েছে, পরিবার থেকে এইভাবে হয়েছে, দিয়ে হয়তো সেখান থেকে। আপনি বলছিলেন শুরুতেই যে শূকর যারা পালন করতেন এবং বেচাকেনা করতেন তাদের মধ্য থেকে এই রোগটা ছড়িয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশে বলা হয় যে বাদুরবাহিত রোগ, এটি বাদুরের মাধ্যমে ছড়িয়েছে। এই বিষয়টা একটু ক্লিয়ার হতে চাই যে শূকর নাকি বাদুর, আসলে কিভাবে, বাদুরবাহিত কেন? জি ধন্যবাদ। আমরা একটু আগে আলোচনা প্রথমে বলেছি এটা জুনোটিক ডিজিজ, জুনোটিক মানে প্রাণী থেকে আসে। তো আসলে এটা আরও গবেষণার দরকার, ভবিষ্যতে আরও কথা বলবে। তাহলে আমরা একাধিকভাবে শূকরেরও থাকতে পারে, অন্য কোনো প্রাণীরও থাকতে পারে, আবার বাদুরেরও থাকতে পারে, এটা ভবিষ্যতে গবেষণা করবে। কিন্তু এটা নিশ্চিত করে বলতে পারি যেহেতু আমাদের যে শূকরটা ওই রকমভাবে আলোচনায় দাবি রাখে না বা কম গুরুত্বপূর্ণ, আমি বলছি যে পপুলেশন পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু বাদুর তো উন্মুক্ত। এই বাদুরের যদি থেকে থাকে কিন্তু বাদুরের নিজের হবে না, অর্থাৎ বাদুর বাহক মাত্র। অর্থাৎ এটা যেরকম জটিল অসুখ, বাদুরটা যদি নিজে আক্রান্ত হতো তাহলে তো বাদুর নিজে মারা যেত। কিন্তু মজাটা হলো বাদুরের হয় না, কিন্তু বাদুর যখন ওই খেজুরের গাছটাতে সে বসে তখন খেজুরের রসটা যখন সে খায়, খাওয়ার সময় তো মুখের যে লালা, এই লালাটা ওখানে মিশে যায় খেজুরের রসের ভেতরে। আর একটা বিচ্ছির একটা ব্যাপার হয়, সে যে ইউরিন এবং স্টুল করে, ক্ষেত্র বিশেষে ইউরিন দিয়েও এটা এখানে আসতে পারে। আর আরেকটিও যুক্ত আমি করতে চাই, কোনো ফল, ধরো যাক খেজুরটি, বাদুর আবার খেজুরও খায়, খেজুর যেগুলো সে খেয়ে গেল সেগুলো তো খেয়ে গেল, কিন্তু সবটা সে পুরোটা খায় না, তার ধরন অনুযায়ী সে আধা খেলো। এছাড়া যে কোনো ফল, সেখানে তার পাখার ঝাপটা লাগতে পারে। এমনকি যে সবজি আমরা খালি সবজি খাই, ধরো যাক ঢ্যাঁড়স আমরা খালি মুখে খেয়ে ফেলি, ফুলকপি আমাদের মা বোনেরা রান্না করার সময় একটা ফুলকপি হয়তো খেয়ে ফেললেন, এগুলি খুবই ডেঞ্জারাস। তাহলে পারে কি মেসেজ আমরা কি করব, দুটো কথা। একটা নির্দিষ্ট টেম্পারেচারে সেটাকে জাল করার পরে খেলে কোনো সমস্যা নেই? জি, সেটা তো আমরা করবই। তার আগে যে কাঁচা খাওয়ার ব্যাপারটি এসছে, তাহলে পরে আমরা যদি একান্ত খেতেই চাই তাহলে খুব ভালো করে ধুয়ে খাবো এবং এটা পরিহার করাটাই ভালো, এবং উপরের আঁশটা আমরা ফেলে দিব। আর যেটাতে কোনো চিহ্ন আছে, অর্থাৎ আদা খাওয়া বরই, আদা খাওয়া পেঁপে, একটু খেজুর, একটু খাওয়ার লক্ষণ আছে যে কেউ কেউ খেয়েছে, কোনো ক্রমে এটা জিরো টলারেন্স, আমরা এটা গ্রহণ করব না। একটু জানতে চাই, এর মাঝখানে করোনা ভাইরাস নিয়ে কথা হয়েছে, আরও বিভিন্ন ভাইরাস নিয়ে কথা হয়েছে। বেশ অনেক বছর আগে নিপা ভাইরাস নিয়ে খবরের শিরোনামে কথাবার্তা হয়েছে, খবরে আমরা দেখেছি। মাঝখানে অনেক দিন এটা নিয়ে কোনো কথা হয়নি। ঠিক কী কারণে? এই ভাইরাসটা কি ছিল না, আবার নতুন করে প্রকট হয়েছে, নাকি কী কারণে আসলে এই ভাইরাসটা নিয়ে কথা হয়নি এতদিন? জি ধন্যবাদ, আপনার প্রশ্নটা সম্ভবত আমি বুঝতে পেরেছি।
দেখেন এইটা তো আগে বলেছি জুনোটিক ডিজিজ, এটা বাংলাদেশে আছে। ধরা যাক সৌদি আরবে, সেখানে তো ব্যাপক খেজুর গাছ আছে, এটা তো আমরা সবাই বুঝতে পারি, আমরা তো খেজুর খাই, খুরমা খাই, আমাদের এটা এবং আমাদের ধর্মের সাথে একটা অনেক সংবেদনশীলতারও জড়িত আছে। আমরা অনেকে খাওয়াটাকে অনেকভাবেই ইতিবাচকভাবে এটা ব্যাখ্যা করি, কিন্তু অদ্যাবধি সেইখানে আমাদের কোনো তথ্য আমাদের কাছে অদ্যাবধি নাই। বিকজ তারা খেজুরের রসের থেকে খেজুর ফলটাকেই গুরুত্ব দেয় এবং যেটা বাণিজ্যিক সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়া, তাতে খেজুরটাকে তারা গুরুত্ব দেয়। কিন্তু আমাদের দেশে আমরা খেজুর রসটা আমরা আগে বলেছি যেটা আবহমান বাংলার একটা ঐতিহ্যের অংশ, ব্যাপক জনগোষ্ঠী এটার সাথে জড়িত। তাহলে পারে আমাদের প্রশ্নটা ছিল যে কিছু বছর আগে শোনা গিয়েছিল, মাঝখানে শোনা যায়নি, আবার শোনা যাচ্ছে, এটা বন্ধ হয়নি। এখন আমাদের তো ফোকাস গণমাধ্যমের, সেটা আসলে গণমাধ্যম বলতে পারবে, কিন্তু আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্নটা ফোকাস করে। মাঝখানে তো বিভিন্ন রকম অস্থিরতা গেছে, আমরা যেরকম ভেবেছি সেরকমভাবে দিন যায়নি, অনেক যে খবরটা আমরা ভাবিনি সেই খবরকে অনেক গুরুত্ব দেওয়াতে। ধরেন দিনের বেলা কিন্তু সূর্য থাকে, চাঁদও থাকে, কিন্তু চাঁদটা দেখা যায় না। রবীন্দ্রনাথের যুগে রবীন্দ্রনাথ ছাড়া অনেক বড় বড় কবি ছিলেন, কিন্তু রবীন্দ্রনাথের ব্যাপক প্রাচুর্যে অন্য কবিরা প্রকাশিত হয়নি। তা আমি বলতে চাইছি একইভাবে নিপা ভাইরাস ছিল, কিন্তু হয়তো অন্য ফোকাসের কারণে নিপা ভাইরাসের খবরটি আমাদের কাছে ওইভাবে আসেনি। নিপা ভাইরাসের ক্ষেত্রে বলা হয় যে আধুনিক যুগের যে অ্যান্টিবায়োটিক সেগুলো অনেক সময় কাজ করে না, এটি কতটুকু সত্য এবং সেই ক্ষেত্রে আসলে কি কি সতর্কতা রোগী মেনে চলবে বা আক্রান্ত হবার পর আসলে কি কি করণীয়? এটা একটি ভয়ঙ্কর বিষয়। আমাদের সাধারণ মাথাতে ধারণা আছে যে অ্যান্টিবায়োটিক হচ্ছে সকল জীবাণু, অণুজীব, যেমন ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। আমরা কোভিডের সময় বারবার আমি প্রসঙ্গটা চাচ্ছি, কারণ কোভিডের সাথে এর আঙ্গিকগত মিল আছে। আঙ্গিকগত বলতে আমি কী বোঝাতে চাচ্ছি, দুটোই ভাইরাস, দুটোই খুবই তাদের আচরণগত কিছু মিলও আছে। সেই এটা তাত্ত্বিক আলোচনা, আমি সেই আলোচনা যাচ্ছি না। এখন এই যে প্রশ্নটাকে আরেকবার করতে পারেন? জি, আমি জানতে চাচ্ছিলাম যে অ্যান্টিবায়োটিক আসলে কতটুকু? আমি বুঝতে পেরেছি। অ্যান্টিবায়োটিক, অ্যান্টি হচ্ছে এগেইনস্ট, বায়োস মানে জীবন, এটা শুধুমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। আমি আবারও বলছি, এটা শুধুমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এটা তো ভাইরাস, তাহলে পারে ওই অ্যান্টিবায়োটিক ভাইরাসের পর কাজ করবে না, কাজ করবে না। সেই ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ড্রাগ আপাতভাবে আমাদের মনে হতে পারে যেটা অ্যান্টিভাইরাল ড্রাগ ছিল, কিন্তু অদ্যাবধি কোনো কার্যকরী অ্যান্টিভাইরাল ড্রাগস যেটাতে আমরা তৃপ্ত হতে পারি, খুশি হতে পারি চিকিৎসকরা যে না এটাতে কাজ করছে, আমাদের ভয়টা আর নাই, মানে ওই নিপা ভাইরাস মরে গেছে, এই পর্যন্ত আমাদের কোনো ঔষধ তৈরি হয়নি, এমনকি ভ্যাকসিনও তৈরি হয়নি। এমনকি কোভিডের চিকিৎসার জন্য খুব সুনির্দিষ্ট অ্যান্টিভাইরাল ড্রাগস অথবা ধরেন এইডস, HIV, হিউম্যান ইমিউনোভাইরাস, তারও কিন্তু অদ্যাবধি কোনো চিকিৎসা হয়নি। এর কারণটি একটি, অদ্যাবধি ভাইরাসের কোনো যথাযথ অ্যান্টিভাইরাল ড্রাগস নাই। এখন আপনার দ্বিতীয়টা প্রশ্ন ছিল, তাহলে আমরা চিকিৎসাটা করব কোত্থেকে? চিকিৎসাটা হচ্ছে আমরা লক্ষণ ভিত্তিক করি, অর্থাৎ তার যদি সাপোর্টিভ ট্রিটমেন্ট, এটা সবচেয়ে ভালো হবে খুব দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া, এবং ক্ষেত্র বিশেষে ICU সে ডিমান্ড করতে পারে। এখন তার যে সমস্ত ক্ষেত্র বিশেষে যেগুলি আছে, লক্ষণ হেরফের হতে পারে দুটোতে, এমনকি ভেইন দ্বারা এই জীবাণুটা যে মাথায় যেতে পারে, তখন মাথাতে যে মস্তিষ্ক থাকে তখন তার প্রদাহ তৈরি করতে পারে, যাকে আমরা বলছি এনকেফালাইটিস, এবং এটা মৃত্যু হওয়াটা হতেই পারে। এবং আমাদের জন্য অত্যন্ত ভীতির একটা খবর আছে যে কোভিডের 2% হচ্ছে মৃত্যু হয়, আমরা যে চিকিৎসা ঠিকমতো করতে পারি, তার 98 রোগী বেঁচে যায়। আর এর খুব অর্গানাইজড ডাটা নাই, কিন্তু এরকম বলা হচ্ছে যে মাত্র 30% রোগী কোভিড আক্রান্ত হওয়ার পরে, দুঃখিত নিপা ভাইরাস আক্রান্ত হওয়ার পরে 70% রোগী মারা যায়। তাহলে ওই দ্রুত মাল্টি অর্গান ফেইল করে এনকেফালাইটিস থেকে, হার্ট, লিভার, কিডনি ফেইল করতে থাকে। অসংখ্য ধন্যবাদ, আপনার মাধ্যমে অনেক কিছু জানলাম, আশা করি আমাদের দর্শকরা সতর্ক হবে এই বিষয়ে। জি, আমি বোধহয় একটা কথা ছেড়ে দিয়েছি, অত্যন্ত সংবেদনশীল বিষয়। তাহলে খেজুরের রসটা কি আমরা শুধু খালি গুড়ি বানাবো? না, খেজুরের রস খেতে কোনোই মানা নাই, একটা ভুল মেসেজ বা ইনকমপ্লিট মেসেজ চলে যেতে পারে। অবশ্যই এই সুস্বাদু খেজুরের রস আমরা পান করব, আমাদের গাছে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারাও করবেন, কিচ্ছু না, শুধু খেজুরের রসটাকে আমরা ফুটিয়ে নিব, সাধারণ চা যেরকম করে আমরা ফোটাই, যতটুকু ফোটাই ওই ফোটালে পারে একদম নিশ্চিতভাবে নিপা ভাইরাস মরে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আজ কথা বলছিলাম নিপা ভাইরাস নিয়ে, এই বিষয় নিয়ে কথা বলছিলাম মেজর ডাক্তার খসরুল সামাদের সঙ্গে, ঔষধবিদ্যা বিশেষজ্ঞ। আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ধন্যবাদ।